ওয়েলকাম। দ্বিতীয় শব্দ ও বাক্যের উচ্চারণ ফেরা হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক 1939 সালে জন্মগ্রহণ করেছেন এবং 2021 সালে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের একজন বিখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে আন্তাজা ও একটি কবরী গাছ, জীবন ঘষে আগুন, আগুন পাখি ইত্যাদি। নিচের গল্পটি হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন বই থেকে নেওয়া হয়েছে। এখানে নামহীন গোত্রহীন এটা ইম্পর্টেন্ট। কোন বই থেকে নেওয়া হয়েছে প্রশ্নে আসতে পারে। গল্পটি সরবে পড়ো। গল্পটি পড়ার আগে আমরা দেখে নিই এটার শব্দার্থগুলা। উপদ্রুত, বিপদগ্রস্ত, করছিস, বলছিস, কোয়ানো, কোথায়, গিলাম, গেলাম, গিলি, গেলি, ছেমড়া, ছেলে, ডাকবে, ডাকবে, দাওয়া, বারান্দা, দরবানে, ধরব, নড়াই, লড়াই, পেল্লায়, মস্ত বড়, মদ্যি, মধ্যে, মাত্তর, মাত্র, মেড়, মেড়ে, অনুজ্জ্বল, সুই, করে, শো করে। এবার মূল গল্পে চলে আসি। আমি যুদ্ধে গিয়েছিলাম কেন? দক্ষিণবঙ্গের লোকেদের কথায় সামান্য যে একটা টান থাকে, সেই টানের সঙ্গে সে বার দুয়েক ভেবে দেখার চেষ্টা করল। আমি যুদ্ধে গিয়েছিলাম কেনে? বা পায়ের বুটটা সে তখনও ছাড়েনি। হাঁটুর উপর সেটা চেপে ধরে ডান হাতে রাইফেল হাতে গায়ে হাত বোলাতে বোলাতে সে আবার একবার আর কেন যুদ্ধে গিয়েছিল ভেবে দেখার চেষ্টা করে। আজ বিকেলে হাসপাতাল থেকে চলে আসার সময় সে আমিনের মুখের দিকে চেয়ে দেখেনি। হাসপাতালের লোকেরা তাকে লাল কম্বল দিয়ে ডেকে দিলে তার কিছুই করতে ইচ্ছে করেনি। আমিন মরে গেলে কম্বল সরিয়ে তার মরা মুখ দেখার জন্য আলেফ হাসপাতালে 3 দিন বসেছিল। আসলে আমিন মরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই তার কাজ ছিল। তার মাকে সে সঠিক খবরটা দিতে চায়। আমিন ফিরে আসবে এই আশায় অনর্থক কেন বুড়ি বসে থাকবে? তার সম্পর্কে পাকা খবরটা পেলে বরং তার আর কিছু কাজ হয়। ডান ঠ্যাংটা কেটে ফেলার 3 দিন পর সমস্ত শরীর পচে গিয়ে আমিন মরে গেল। বাড়ি সে পৌঁছে যায় ভোরের দিক ঠিকই যেমন আন্দাজ করেছিল তার অনেক পরে। গায়ের রাস্তায় সে উঠে আসে। তার পিছু পিছু খালের দিক থেকে একটা ভারী কুয়াশা এসে গায়ের দিকে চলে যায়। আলেফ দেখল তাদের বাড়িটা আগাগোড়া কুয়াশায় মোড়া। বলতে গেলে বাড়িটার ঢোকার রাস্তা সে প্রথমে খুঁজে পায়নি। বুট জোতা জোড়া সে ফেলে দিয়ে এসেছে। এজন্য যখন তাদের একমাত্র ঘরের ভাঙা দরজা দিয়ে এগিয়ে যায় উঠান পেরিয়ে সে বেড়ালের মতোই নিঃশব্দে দাওয়ায় ওঠে। কোথাও কোনো শব্দ হয় না। আলেফ দরজায় ধাক্কা না দিয়ে ডাকল, মা। আলেফ রে, ওরে আমার বাপরে, একদিন কনে ছিলি বাপ? আমি ফিরে আইসি মা। বেঁচে ছিলি তালি, তোর জন্যই মরিনি, তোর জন্যই বেঁচে আছি বাপ। ভালো করেছিস। আলেফ হাসে। কুয়াশা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে যায়। আলেফ হাসিটা আবছায়া দেখায়। সে মায়ের মুখটাও ভালো দেখে না। ভালো ছিলি আলেফ? মা বলে। হ্যাঁ, হ। কিছু হয়নি তোর? সামান্য উপদ্রুত মনে হয় আলেফকে। সে বলে, না কিছু হয়নি। লোক আইছিল আমার খোঁজ নিতি। একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতি। আগুন দিয়েছে? হ, আগুন দিছে, সব বাড়ি পোড়ায়ে দিয়াছে। কয় স্যামরা আমার বাড়ি আইসে তার খোঁজ নেলে অনেক। তুমি কি বললে? আগুনে গা পোড়াতে লাগলো। সে কি আগুন তোরে কব আলেফ? স্যামরা করা আমারে কয় অবুড়ি। আলেফ কনে? আমি বললাম, আলেফের খোঁজ জানে কিডা? আমি মরছি নিজের জ্বালায়, সে কোয়ানো মরিতেছে তার আমি কি জানি? আলেফ, আমি ঠিক বলিনি? ঠিক বলিস। ও তোমার আলেফ ছিল কনে কও তো দেখি। তুই নড়াইলি ছিলি বাপ। আলিফের মা সোজা হয়ে দাঁড়ালো, বউয়ের দিকে ফিরে আবার বলল, বুড়ি, বউ ফিরে আইছে দেখেছি। বউ যেদিন ফিরল বুড়ি বকবক করে আনন্দে তার ঘাড় নড়বড় করে দোলে। মুখ থেকে থুতু ছোটে। মা কিছুতেই থামতে চায় না। আলেফ তাকে অনেকক্ষণ বলতে দিয়ে হঠাৎ বলে, ঠিক আছে মা। বুড়ি চুপ করে। তারপর ঘরের বাইরে চলে যায়। বউ অন্ধকারে কোণে গিয়ে লুকিয়েছে। মা চলে গেলে আলেফ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এখন সে কি করবে বুঝতে পারে না। মায়ের নোংরা বিছানার কাছে গিয়ে সে সাটান শুয়ে পড়বে কিনা চিন্তা করতে থাকে। ফর্সা হয়ে আসছিল
ভোরবেলা ঠান্ডা বাতাস এ সময়ে হু হু করে ঘরে এসে ঢোকে। দরজা বন্ধ করে দে, ঠান্ডা বাতাস আসতিছে। আলেফ বউয়ের দিকে তাকিয়ে ফিরে বলে, বউ দরজা বন্ধ করতে গেলে আলেফ একবার ঘরের ভিতরটা নজর করে দেখে। বিশেষ কিছু চোখে পড়ে না। একপাশে তার ব্যাগটা পড়ে আছে, ঘরের কোণে রাইফেলে এর নল এই আবছা আলোতে চকচক করছে। দরজা বন্ধ করে বউ ফিরে আসতে আলেফ ক্লান্ত গলায় বলে, কবে ফিরে আলি তুই? বিড়বিড় করে সে কি বলল বোঝা গেল না। আলিফ হেঁকে উঠল, বউ বলল, শ্রাবণ মাসে। ফিরলি কেনে? না ফিরে কি করব? ও তাইলি গেলি কেনে? লাল মেড়মেড়ে আলোর মধ্যে আলেফ দেখতে পায় বউর দু চোখ জলে পরিপূর্ণ হয়ে গেল। কোথা ছিলি? মজমপুর। খাতি পাছিলি? খাবার জন্যই তো গিলি। তা খাতি পাছিলি তো? বউ খুব জোরে জোরে মাথা নাড়ল। জামা জল ঝরে পড়ল ঝরঝর করে। তয় আমি অনেকদিন আগে আইছি, তখন তুমি ছিলে না। আমি কোয়ানে ছিলাম, তুমি নড়াইলে ছিলে। আলেফ মনে করে দেখল একটু আগে তার মাও ঠিক একই কথা বলেছে। চুপ কর! আলেফ অসম্ভাবী জোরে চিৎকার করে উঠল। বউ থমকে যায়। আমি মরা আতেছিলাম জানিস? আলেফ বসে পড়ে লুঙ্গিটা গুটিয়ে হাঁটুর ওপর তুলতে তুলতে বলল, এইখানে গুলি ঢুকেছিল। বউ সেখানে মাটিতে বসে পড়ল। চোখ খুব কাছে এনে খুঁটিয়ে খুঁটিয়ে শুকনো ক্ষতটা দেখে। আলেফ নিজেও কোনোদিন ভালো করে দেখেনি। জায়গাটার রং এখন ফ্যাকাশে সাদা। কাটা আর ছেঁড়া মাংসে জোর করে সেলাই করে দেওয়ায় উঁচু হয়ে আসে। আর আর একটু উপর দিয়ে গেলে হাঁটুর হাড়টা ভেঙে যেত। আলেফ বলল, তালি কি হতো? হাঁটুতে কেটে ফালাই দিতে হতো। আর তাতে কি হতো? আমি কি মরে যেতাম? হাসতে হাসতে এই কথা বলতে গিয়ে আলেফ আমিনের কথা মনে পড়ে গেল। তোমার কোনো বেকায়দা হয় ঠ্যাংটা একটু খাটো হয়ে গিয়েছে। আলেফ ভীষণ ঘুম পাচ্ছিল। মায়ের ছেঁড়া কাঁথা বিছিয়ে দুর্গন্ধ বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়তে গেল সে। কোমর ওর থেকে পা পর্যন্ত মোটা দড়িটা আর একবার সন্ধান পায় সে। আবার বলে, এই ঠ্যাংটা একটু খাটো হয়ে গিয়েছে। চোখ বন্ধ করে আলেফ ঘুমাতে পারে না। ঘুম ঘুম গলায় সে জিজ্ঞেস করে, লড়াই শেষ হয়ে গেছে জানিস? দেশের কি হলো? কদিনই দেশ স্বাধীন হয়েছে। বউ যেন মুখস্থ বলল। আলেফ প্রায় ঘুমিয়ে পড়ে। ঘেয়ে একটা শব্দের সঙ্গে সঙ্গে জেগে গিয়ে সে বলল, আমরা রাজা বাদশাহ হব নাকি বলতো? রাজা বাদশাহ হবনে মনে হয়। প্রতিবাদ করলো তার বউ। প্রতিবাদ করলো, তা কেনে? রাজা বাদশাহ হব কেনে? আমাদের কষ্ট আর থাকবে না। মানে ভাত কাপড় পাবিনি? ঠিক কছিস। প্রশ্নের সঙ্গে সঙ্গে আলেফ দু চোখ খুলে চেয়ে রইল বউয়ের দিকে। তার মাথায় একটা কথাও ঢুকছিল না। একঘেয়ে গলায় সে বলল, স্বাধীনতা মানে ভালোই বুঝছিস বলে মনে হচ্ছে। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আলেফ নাক ডাকতে শুরু করে। তবে আরও একবার সে আদৌ ঘুমের মধ্যে বলে ওঠে, ললিতনগরে খালি চিংড়ি ধরবনে দেখিস। এটা একটা চিংড়ি ৮০০ ওজনের। এই পেল্লায় বড় চিংড়ি। মা বলে, কোথা তোর গুলি লাগছিল? আর একবার দেখা না বাপ। আলেফ সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে গুলি খাওয়া জায়গাটা বের করে মাকে বোঝাতে শুরু করে। গুলিটা লাগিয়ে ঠিক এইখানে লাগিল ঠিক এইখানে। আমি ভাবতেছি শালা খানেরা বোধ হয় ভয়ে পলান দিছে। ঝোপ থেকে বেরোয় দাঁড়িয়ে মাত্র আর সুই করে গুলিটা একবারে তারে সরকার আর ডাকবে না। আলেফ হাঁ হয়ে যায়। সরকার আমাকে ডাকবে কেন? তোরে ডাকবে না তো কারে ডাকবো? গুলিটা যদি তোর মাথায় লাগতো আলেফ, তা সরকার আমাকে ডাকবে কেন? তোরে একা না ডাকুক, তোরে যারা নড়াইলে ছিলি তাদের ডাকবে না? আমি আমার এই ভিটের চেহারা ফেরাবো। আলেপ কয়ে দিলাম। আর জমি নিবি একটু, একটা গাই গরু আর ২টা বলদ কিনবি। আর হইছে, তুমি থও দেখি। আমিনের পচা লাশটার গন্ধ বেশে এসে হঠাৎ ভক করে আলেফের নাকে লাগে। সে বলে, দুটো খাতি দাও। আমি একবার বেনেপুর যাব। বেনেপুর যাবি কেন? বেনেপুর এক শ্যামরা ছিল আমাদের সাথে। গুলি তাহার উড়োতে লাগিল। হাসপাতালে তার ঠ্যাংটা কাটি ফেলতে দিল। ৩ দিনের মধ্যেই পচে গন্ধ হয়ে শ্যামলাটা মরিছে। তার মারে খবরটা দিতে হবে। গল্পটি সংক্ষিপ্ত। প্রমিত
রূপ প্রমিত উচ্চারণ। ফেরা গল্পের কথোপকথনে বহু আঞ্চলিক ভাষা রয়েছে। গল্প থেকে বাছাই করে 15টি আঞ্চলিক শব্দ নিচের ছকের বাম কলামে লেখো। মাঝখানের কলামে শব্দ দুটি প্রমিত রূপ লিখবে এবং ডান কলামে এর প্রমিত উচ্চারণ লিখবে। নিচে দুটি করে দেখানো হলো। এখন চলে যাব এটির উত্তরপত্রে। এখানে আঞ্চলিক শব্দ প্রমিত রূপ এই দুটি দেওয়া রয়েছে। গিলাইম গিয়েছিলাম, ঠ্যাং পা, মধ্যে উরে ওরে, বাপরে বাবারে, কেনে কনে, কোথায় ছিলি আসিলি, বাপ বাবা, আইসি আসছি, তালি তাহলে, আইছিল আসছিল, নীতি নিতে, দিছে পোড়ায় পুড়িয়ে। এরপর ভাষারূপের পরিবর্তন। ফেরা গল্পের কথোপকথনে ব্যবহৃত 10টি বাক্য নিচের ছকের বাম কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ করো। একটি নমুনা নিচে দেওয়া হলো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজন সংশোধন করো। আঞ্চলিক বাক্য প্রমিত রূপ। এখন চলে যাব এটির উত্তরপত্রে। ভাষারূপের পরিবর্তন। আঞ্চলিক বাক্য। একদিনে কনে ছিলি বাপ, প্রমিত রূপ। এতদিনে কোথায় ছিলি বাবা। ভাষারূপের আঞ্চলিক রূপ। ডান ঠ্যাং কেটে ফেলার 3 দিন পর সমস্ত শরীর পচে গিয়ে আমিন মারা গেল। ডান পা কেটে ফেলার 3 দিন পর সমস্ত শরীর পচে গিয়ে আমিন মারা গেল। আলিফ রে, ওরে আমার বাপরে, একদিন কনে ছিলি বাপ। আলিফ। ওরে আমার বাপরে, এত দিন কোথায় ছিলি বাবা। আমি ফিরে আইসি মা, বেঁচে আসি। তালি। বেঁচে আছিলি তালি, আমি ফিরে এসেছি মা, বেঁচে আছো তাহলে। তোর জন্য মরিনি, তোর জন্য বেঁচে আছি বাপ। তোমার জন্য মরিনি, তোমার জন্য বেঁচে আছি বাবা। প্রমিত ভাষা। অঞ্চলভেদে ভাষার বিভিন্ন রূপ থাকে। ভাষার এই রূপকে বলা হয় আঞ্চলিক ভাষা। কোনো শব্দ অঞ্চলভেদে আলাদাভাবে উচ্চারিত হতে পারে কিংবা একই অর্থ বোঝাতে আলাদা শব্দের প্রয়োগ হতে পারে। বাক্যের গঠনও অনেক সময় আলাদা হয়। আঞ্চলিক ভাষা সাধারণত মানুষের প্রথম ভাষা। এই ভাষাতে মানুষ কথা বলা শুরু করে। গল্প, উপন্যাস, নাটকে বিভিন্ন চরিত্রের মুখে আঞ্চলিক ভাষা প্রয়োগ দেখা যায়। ভাষার এই আঞ্চলিক রূপ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ কিছু সমস্যা তৈরি করে। এই সমস্যা দূর করার জন্য ভাষার একটি রূপ প্রমিত হিসেবে গ্রহণ করা হয়, যাতে সব অঞ্চল মানুষ তা সহজে বুঝতে পারে। একই কারণে দেশের যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগ, শিক্ষা কার্যক্রম, দাপ্তরিক কাজে, গণমাধ্যম, সাহিত্যকর্মে ভাষার প্রমিত রূপ ব্যবহৃত হয়। সকলের অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে ভাষার এমন রূপের নাম প্রমিত ভাষা। কথ্য প্রমিত লেখ্য প্রমিত। প্রমিত ভাষার দুটি রূপ আছে, কথ্য প্রমিত ও লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহার অনুযায়ী আনুষ্ঠানিকভাবে কথা বলার সময়, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের কাজে। কবিতা, গল্প, উপন্যাসে কখনো কখনো শব্দের কথ্য প্রমিত রূপ লেখা যায়, তবে আনুষ্ঠানিক গদ্যে শব্দের কথ্য ও প্রমিত রূপের পরিবর্তে লেখ্য প্রমিত রূপ ব্যবহার করা শ্রেয়। যেমন শব্দের কথ্য প্রমিত রূপ ধুলো, ফিতে, ভেতর ইত্যাদি। এগুলো লেখ্য প্রমিত রূপ ধুলা, ফিতা, ভিতর ইত্যাদি। নিচের উদাহরণ দেখো এবং লেখার সময় বিষয়টি খেয়াল রেখো। কথ্য প্রমিত, লেখ্য প্রমিত। কথ্য প্রমিত: অসুবিধা, উপর, ঘুমায়। এগুলো তোমরা দেখে নিও, অল্প কিছু আছে। আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষা রূপান্তর করি। তুমি তোমার চারপাশের মানুষজনের কাছে থেকে শুনেছ কিছু আঞ্চলিক বাক্য সংগ্রহ করে নিচের ছকের বাম কলামে সংগৃহীত আঞ্চলিক বাক্যগুলো লেখো। এরপর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো। বাক্য সংগ্রহের সময় খেয়াল রেখো যাতে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক সব ধরনের বাক্যই থাকে। এখানে সংগৃহীত কিছু আঞ্চলিক বাক্য এবং কিছু রূপান্তরিত বাক্য। আমি এখন এটার উত্তরপত্রটা দিয়ে দিই। এটির উত্তর। ভাষারূপের পরিবর্তন। এখানে কেবলমাত্র 5টি উত্তরই দিয়েছি, বাকি 5টি উত্তর দিয়ে দিচ্ছি। এগুলো হলো ভাষারূপের পরিবর্তনের বাকি 5টি উত্তর। ভিডিওটি আজ এই পর্যন্তই।